আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, সবাইকে অসংখ্য প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি বিডি পলিটিক্স নিউজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। প্রিয় দর্শক, আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে সাবেক পুলিশের ডিআইজি বেনজির আহমেদ। প্রিয় দর্শক, তার বিরুদ্ধে দেশে এবং দেশের বাইরে বিভিন্ন ধরনের দুর্নীতির, মানি লন্ডারিং কিংবা অর্থ আত্মসাৎ সহ বেশ কয়েকটি অভিযোগ রয়েছে। প্রিয় দর্শক, তিনি আওয়ামী লীগ সরকারের সময় কিভাবে দেশের বাইরে পালিয়ে গিয়েছেন সে বিষয়টি নিয়ে বিভিন্ন জনমনে বিভিন্ন ধরনের আলোচনা সমালোচনা তৎকালীন সময়েও হয়েছে, বর্তমানেও হচ্ছে। প্রিয় দর্শক, বেনজির আহমেদকে গ্রেপ্তার করেছে দুবাইয়ের ইন্টারপোল এবং গ্রেফতার পরবর্তী যেই ধাপগুলি, অর্থাৎ যেই ধাপগুলির মাধ্যমে তাকে দেশে ফেরত আনা যেতে পারে সে বিষয়টি নিয়ে আজকে আমি আপনাদের সামনে কথা বলবো। অনেকেই মনে করেন যে ইন্টারপোলে গ্রেফতার মানেই তাকে খুব সহজেই গ্রেফতার করার পর দেশে পাঠিয়ে দেবে। আসলে বিষয়টি সেটা না। ইন্টারপোল এমন একটি মাধ্যম যেটি সংশ্লিষ্ট দেশগুলোর মধ্যে কেউ যদি গুরুতর কোনো অপরাধ করে থাকে কিংবা মৃত্যুদণ্ড কিংবা আদালতের দণ্ডপ্রাপ্ত আসামি কিংবা গুরুতর দেশ বিরোধী বিভিন্ন অপরাধের সাথে জড়িত থাকে, তাকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফেরত আনার জন্য একটি প্রক্রিয়া চালানো হয়। অর্থাৎ তাকে তার স্থান শনাক্ত করা এবং তার পাশাপাশি তার বিরুদ্ধে বিভিন্ন তাকে সাময়িক গ্রেপ্তার করা থেকে শুরু করে বেশ কিছু অ্যাকশন নিতে পারে। কিন্তু ইন্টারপোল গ্রেপ্তার করার পর তাকে সেই দেশের জেল হাজতে রাখা হয়। এরপর যে দেশের আবেদনের প্রেক্ষিতে ইন্টারপোল এই ব্যবস্থাটি নিয়েছে সেই দেশকে প্রমাণ করতে হয় সেই ব্যক্তিটি কোনো রাজনৈতিক ইচ্ছা প্রণোদিত কিংবা রাজনৈতিক মামলার আসামি কিনা, কিংবা তাকে কি মামলায় গ্রেপ্তার করা হয়েছে উপযুক্ত প্রমাণ সহ, তার পাশাপাশি দেশের প্রত্যর্পণ চুক্তি কতটুকু স্টেবিলিটি রয়েছে কিংবা কূটনৈতিক তৎপরতা কতটুকু পারা যেতে পারে, এসব বিষয় নিয়ে মূলত তাকে দেশে ফেরত আনা যেতে পারে। প্রিয় দর্শক, দৈনিক প্রথম আলো যেই নিউজটি করেছে, দুবাই থেকে বেনজিরকে কিভাবে ফিরিয়ে আনা হবে, অতীত অভিজ্ঞতা কি। পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেপ্তারের মধ্য দিয়ে বাংলাদেশের পলাতক প্রভাবশালী আওয়ামী লীগের প্রভাবশালী আসামিদের ফেরানোর প্রশ্নটি আবারও সামনে এসেছে। দুর্নীতির মামলায় ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে বেনজির আহমেদকে 12 জুন গ্রেপ্তার করে দুবাই পুলিশ, একথা সরকার জানিয়েছে। এখন প্রশ্ন হলো, তাকে কত দ্রুত বাংলাদেশে ফিরিয়ে আনা যাবে। ইন্টারপোলের সঙ্গে প্রতিটি সদস্যের কেন্দ্রীয় যোগাযোগ এবং সমন্বয়কারী সংস্থা হলো ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো এনসিবি। বাংলাদেশে এটি পুলিশ সদর দপ্তরে অবস্থিত এবং তা আন্তর্জাতিক অপরাধ ও পলাতক ব্যক্তিদের তথ্য আদান প্রদান ও গ্রেপ্তারে কাজ করে থাকে। বেনজির আহমেদের ফেরানোর বিষয়টি নিয়ে এনসিবিতে অতীতের কাজ করেছেন এবং বর্তমানে কাজ করছেন এমন 5 কর্মকর্তাদের সঙ্গে কথা হয় প্রথম আলো। তারা পুরো প্রক্রিয়াটি সম্পর্কে একটি ধারণা দিয়েছেন। পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, বেনজির গ্রেপ্তার অবশ্যই বাংলাদেশের জন্য বড় অগ্রগতি, তবে এটি শেষ ধাপ নয়। পুলিশের রেড নোটিশে কোনো ব্যক্তি শনাক্ত বা গ্রেপ্তার হতে পারেন, কিন্তু তাকে নিজের দেশে ফেরত পাঠানো নির্ভর করে সে দেশের তিনি আটক হয়েছেন সেই দেশের আইন, আদালত, প্রত্যর্পণ সংক্রান্ত চুক্তি, কূটনৈতিক তৎপরতা এবং মামলার নথিপত্রের গ্রহণযোগ্যতার উপর। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ রোববার
সংসদে জানিয়েছেন বেনজির আহমেদকে ফেরাতে গ্রেপ্তারের তারিখ থেকে 30 দিনের মধ্যে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে আনুষ্ঠানিক প্রত্যর্পণ অনুরোধ এক্সট্রাডিশনাল রিকোয়েস্ট পাঠাতে হবে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রত্যর্পণ প্রস্তাব প্রস্তুত এবং অনুমোদন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আমিরাত কর্তৃপক্ষের কাছে কূটনৈতিক চ্যানেলে আনুষ্ঠানিক প্রত্যর্পণের অনুরোধ পাঠাবে। এনসিবি আমিরাতের রাজধানী দুবাই কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি আশাবাদী অতি দ্রুতই বেনজির আহমেদকে বাংলাদেশে ফিরিয়ে আনা যাবে। রেড নোটিশ থাকলে কি হয়, মূলত এখন প্রশ্নটি আসছে সেটি। অনেকের মধ্যে ইন্টারপোলের রেড নোটিশ নিয়ে সাধারণভাবে একটি ভুল ধারণা আছে। এটি যেন আন্তর্জাতিক অপরাধ গ্রেপ্তারি পরোয়ানা, বাস্তবে তা নয়। রেড নোটিশ হলো ইন্টারপোলের সদস্যগুলোর কাছে একটি অনুরোধ যাতে কোনো পলাতক আসামি ব্যক্তি শনাক্ত, অবস্থান নির্ধারণ এবং প্রয়োজনে সাময়িকভাবে আটক করা যায়। এর ভিত্তি হতে পারে সংশ্লিষ্ট দেশের আদালতে গ্রেপ্তারি পরোয়ানা বা বিচারিক আদেশে। অর্থাৎ বেনজির আহমেদের বিরুদ্ধে রেড নোটিশ জারি হওয়া এবং দুবাইয়ে তার গ্রেপ্তার দুটি বড় ধাপ পার করেছে, কিন্তু তাকে বাংলাদেশে পাঠানোর সিদ্ধান্ত নেবে আমিরাতের আদালত। বাংলাদেশকে প্রমাণ করতে হবে বেনজিরের বিরুদ্ধে মামলার রাজনৈতিক প্রতিহিংসার নয়, এটি দুর্নীতি, অবৈধ সম্পদ জালিয়াতি এবং মানি লন্ডারিং বা সংশ্লিষ্ট অপরাধের বিচারিক প্রক্রিয়া। একই সঙ্গে দেখাতে হবে বাংলাদেশে তিনি ন্যায় বিচার পাবে না। ফেরানোর কোন প্রক্রিয়া? পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তা জানিয়েছেন বেনজিরকে ফেরাতে বাংলাদেশে সাধারণত কয়েক ধরনের নথি পাঠাতে হবে। এর মধ্যে থাকতে পারে আদালতে গ্রেপ্তারি পরোয়ানা, মামলার এজাহার, অভিযুক্ত বা তদন্ত সংক্রান্ত সারসংক্ষেপ, তার পরিচয়পত্র সংক্রান্ত তথ্য, অপরাধের বিবরণী, সংশ্লিষ্ট আইন ও শাস্তির বিধান, আদালতের আদেশ এবং প্রত্যর্পণের আইনি ভিত্তি। এসব নথি আমিরাত কর্তৃপক্ষের গ্রহণযোগ্য ভাষায় অনুধাবন বা প্রত্যয়ন করতে হতে পারে। প্রত্যর্পণ অনুরোধ পাওয়ার পর আমিরাতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রথমে নথিপত্র যাচাই বাছাই করবে, এরপর বিষয়টি আদালতের সামনে যেতে পারে। সে দেশের আদালত দেখবে যে অপরাধের অভিযোগে বাংলাদেশে বেনজির আহমেদকে ফেরত চাইছে সেই ধরনের অপরাধ আমিরাতের আইনের অপরাধ হিসেবে গণ্য হয় কিনা। একে বলা হয় ডুয়াল ক্রিমিনালিটি বা উভয় দেশের আইনে অপরাধ হওয়া। দুর্নীতি, জালিয়াতি, মানি লন্ডারিং এবং অবৈধ সম্পদের মতো অভিযোগ সাধারণত এই পরীক্ষায় তুলনামূলকভাবে শক্ত অবস্থানে থাকে। তবে আদালত আরও কিছু বিষয়ে বিবেচনা করতে পারে, যেমন মামলাটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত কিনা, একই ঘটনার আগে কোথাও বিচার হয়েছে কিনা, মামলার বা দ্বন্দ্ব সময়সীমার কারণে অকার্যকর হয়েছে কিনা, আসামির মৌলিক অধিকার ক্ষুণ্ণ হওয়ার শঙ্কা আছে কিনা, অথবা তাকে ফেরত পাঠালে অমানবিক আচরণ বা অন্য কোনো আইনি ঝুঁকি তৈরি হতে পারে কিনা। বেনজিরের ক্ষেত্রে সম্ভাবনা কতটুকু? আইন ও কূটনৈতিক প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ব্যক্তিরা বলছেন বেনজিরকে ফেরানোর সম্ভাবনা আগের অনেক রেড নোটিশভুক্ত পলাতক আসামিদের তুলনায় বেশি। এর কয়েকটি কারণ। প্রথমত, বেনজির আহমেদ এখন আমিরাত কর্তৃপক্ষের হেফাজতে আছেন। অনেক ক্ষেত্রে বাংলাদেশের রেড নোটিশ জারি করাতে পারলেও অভিযুক্ত ব্যক্তির অবস্থান নিশ্চিত করতে পারেনি অথবা সংশ্লিষ্ট দেশ তাকে গ্রেপ্তার করেনি। অনেকেই পরিচয়পত্র এবং সন্দেহাতীতভাবে প্রমাণ করতে পারেনি। বাংলাদেশ বেনজিরের ক্ষেত্রে অন্তত সেই বাধা আপাতত নেই। দ্বিতীয়, তার বিরুদ্ধে অভিযোগ আর্থিক অপরাধ ও দুর্নীতি কেন্দ্রিক। শেখ হাসিনা সহ রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে রেড নোটিশ চাওয়ার ক্ষেত্রে ইন্টারপোল এর সংশ্লিষ্ট দেশগুলোর রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত অভিযোগে প্রশ্ন বেশি সতর্ক থাকে। বেনজিরের ক্ষেত্রে অভিযোগের চরিত্র তুলনামূলকভাবে অর্ডিনারি ক্রিমিনাল অফেন্স বা সাধারণত ফৌজদারি অপরাধের পর্যায়ে দেখানোর সুযোগ বেশি। তৃতীয়ত,
তার বিরুদ্ধে বাংলাদেশের আদালতে গ্রেপ্তারি পরোয়ানা আছে। বেনজিরের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন দুদক 6টি মামলার মধ্যে একটি অভিযোগপত্র ও দেওয়া হয়েছে। আদালতের আদেশ সে অভিযোগপত্র এবং অবৈধ সম্পদ সংক্রান্ত নথি প্রত্যর্পণ অনুরোধে শক্তিশালী করতে পারে। সম্ভাবনা বেশি মানে ফেরানোর নিশ্চিত নয়। বেনজিরের পক্ষ থেকে তার আইনজীবীরা আমিরাতের আদালতে আপত্তি তুলতে পারে। তারা দাবি করতে পারেন বাংলাদেশের বিচার নিরপেক্ষ হবে না। মামলাটি রাজনৈতিক পট পরিবর্তনের পর প্রতিহিংসামূলকভাবে এগিয়েছে, অথবা তার বিরুদ্ধে অভিযোগপত্র এবং প্রক্রিয়ায় ত্রুটি আছে। এসব আপত্তি খণ্ডাতে বাংলাদেশকে শক্ত নথি এবং স্পষ্ট আইনি যুক্তি এবং কূটনৈতিক তৎপরতা বাড়াতে হবে। প্রিয় দর্শক, এখন দেখার বিষয় হচ্ছে কতটুকু বেনজির আহমেদকে ফেরাতে বাংলাদেশ সরকার কতটুকু সফল হচ্ছে কিংবা কতটুকু ব্যর্থতার পরিচয় দিচ্ছে। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।